রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গাম্বিয়ার অভিযোগপত্র, প্রত্যাবাসনের আশ্বাস নেপিদোর। করোনায় বিশ্বে একদিনে 5 লাখ রোগী শনাক্তের রেকর্ড, 6,000 মৃত্যুতে মোট প্রাণহানি 11.5 লাখ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আজ আগাম ভোট দেবেন ট্রাম্প, বিনামূল্যে করোনার টিকার প্রতিশ্রুতি বাইডেনের। আপনাদের সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে। সাথে আছি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছে বিস্তারিত খবরে। রাখাইনের রোহিঙ্গা গণহত্যা ঘটনায় মিয়ানমারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে গাম্বিয়া। শুক্রবার নেদারল্যান্ডসের হেগে 500 পৃষ্ঠার স্মারক জমা দেয় আফ্রিকার দেশটি। এতে মিয়ানমারকে সরাসরি দায়ী করা হয়। মামলার বিরুদ্ধে নিজেদের নথি দাখিলের জন্য 3 মাস সময় পাবে মিয়ানমার। 2019 সালের নভেম্বরে আইসিজিতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে গাম্বিয়া। রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধ বা এর জন্য দোষী ব্যক্তিদের বিচার করতে ব্যর্থ হওয়ায় করা হয় ওই মামলা। প্রাথমিক শুনানির পর এ বছরের জানুয়ারিতে রোহিঙ্গাদের সুরক্ষায় জরুরি ভিত্তিতে 4 দফা অন্তর্বর্তী পদক্ষেপ নিতে মিয়ানমারকে নির্দেশ দেয় আদালত। শুক্রবার আগের 5,000 পৃষ্ঠার সঙ্গে আরও 500 পৃষ্ঠার নতুন তথ্য যোগ করে গাম্বিয়া। এতে রোহিঙ্গাদের ওপর চালানো মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার প্রমাণ রয়েছে। গাম্বিয়ার দায়ের করা মামলাকে সমর্থন করে আবেদন পেশ করবে নেদারল্যান্ডস এবং কানাডাও। এই পদক্ষেপকে রোহিঙ্গা গণহত্যার বিচারের অন্যতম অগ্রগতি বলে মন্তব্য করেছে ফর্টিফাই রাইটসের প্রধান নির্বাহী ম্যাথিউ স্মিথ। রোহিঙ্গাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ন্যায় বিচারের পক্ষে শুক্রবার থেকে নতুন পদক্ষেপ শুরু হলো। আইসিজের মতো আন্তর্জাতিক বিচার সংস্থার কাছে মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দিতে ও জবাবদিহিতা করতে হবে। ফর্টিফাই রাইটসের অভিযোগ, আইসিজিতে গণহত্যার অভিযোগ আনার পরও মিয়ানমার কোনো পদক্ষেপ নেয়নি। উল্টো রাখাইনে রোহিঙ্গাদের ওপর হত্যা, নির্যাতন, গুম চলছে। রাখাইনে 1,25,000 রোহিঙ্গাকে 20টি ক্যাম্পে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ সংস্থাটির। 2017 সালের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর হত্যা, নির্যাতন থেকে বাঁচতে বাংলাদেশে আশ্রয় নেয় কয়েক লাখ রোহিঙ্গা। চলতি বছরের জুলাইয়ে একটি ভিডিওতে রাখাইনে হত্যাযজ্ঞের স্বীকারোক্তি দেয় মিয়ানমারের 2 সেনা। তাতে সেনাবাহিনীর রোহিঙ্গা নির্মূল অভিযানের বিস্তারিত তথ্য দেন তারা। মিয়ানমারের ওই 2 সেনা সদস্য আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসেন এবং 8 সেপ্টেম্বর তাদের হেগের আইসিসিতে স্থানান্তর করা হয়। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে বলে চীনকে আশ্বস্ত করেছে মিয়ানমার। টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রীকে এ তথ্য জানিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে মিয়ানমারের নির্বাচনের পর প্রথম রাষ্ট্রদূত পর্যায়ে এবং পরে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের মন্ত্রী পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের উদ্যোগের কথাও জানানো হয়েছে। 2017 সালের 25 আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। আগে থেকে ছিল আরও 4 লাখ। আন্তর্জাতিক চাপে তাদের ফিরিয়ে নিতে 2017 সালের শেষে ঢাকা নেপিদো চুক্তি হলেও প্রত্যাবাসন শুরু হয়নি আজও। এ নিয়ে শুরু থেকে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে সরকার। সে ধারাবাহিকতায় ঢাকায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে ত্রিমুখী প্রস্তুতিমূলক বৈঠক শুরু করতে গুরুত্ব দিচ্ছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর ওয়াং ই পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেনকে টেলিফোনে জানিয়েছেন রোহিঙ্গাদের ফেরত নেওয়া হবে বলে চীনকে আবারও আশ্বস্ত করেছে মিয়ানমার। দুঃখজনকভাবে চীন এ যাবৎ এ ব্যাপারে মিয়ানমারের পক্ষাবলম্বনী করে এসছে। সেই পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে কিন্তু মিয়ানমার চীনকে আশ্বস্ত করেছে অথবা চীন আমাদেরকে মিয়ানমার আশ্বস্ত করেছে বলে বলবে, এতে খুব আশাবাদের কিছু দেখি না আমি। তবে আমরা আশা করব যে চীনের অবস্থান পরিবর্তিত হবে। চীনের অবস্থান যদি পরিবর্তিত হয় তাহলে এটা সম্ভব যে মিয়ানমারের উপর কিছু চাপ সৃষ্টি হবে এবং মিয়ানমার রাজি হবে তাদেরকে ফেরত নিতে। মন্ত্রণালয় আরও জানিয়েছে রোহিঙ্গা প্রশ্নে মিয়ানমারের সঙ্গে নানা পর্যায়ে যোগাযোগ রাখছে চীন। দেশটির এই উদ্যোগ সংকট সমাধানে সুফল আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তো মিয়ানমার আমরা বরাবরই দেখেছি যে কোনো না কোনো বিষয় নিয়ে আসে এবং সেই বিষয়গুলো নিয়ে তারা সবসময় পিছিয়ে দেয়।
তবে আমি মনে করি যে চীনের যদি একটা বড় প্রেশার পড়ে, তাহলে মিয়ানমার, আমার বিশ্বাস যে তখন সে সিরিয়াস হবে এই প্রত্যাবর্তনের বিষয়ে। এদিকে চীনের করোনা টিকা বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে অভিহিত করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি জানিয়েছেন মহামারী পরবর্তী সময়ে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীনের আগ্রহের কথা। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে আবারও হয়েছে দৈনিক শনাক্তের নতুন রেকর্ড। 24 ঘন্টায় বিশ্বে প্রায় 5 লাখ রোগী সংক্রমিত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 4,24,00,000-এর বেশি। নতুন 6,500-এর বেশি মানুষের মৃত্যুসহ বিশ্বের প্রাণহানি ছাড়ালো 11,48,000। ইউরোপে বাড়ছে প্রকোপ। ভাইরাস রুখতে নতুন বিধিনিষেধ আরোপ করছে বিভিন্ন দেশ। বর্তমানে করোনা ভাইরাসের কেন্দ্রবিন্দু ইউরোপ। প্রতিদিনই সংক্রমণ ও মৃত্যু বাড়ছে মহাদেশটির বিভিন্ন দেশে। 24 ঘন্টায় ইউরোপ জুড়ে প্রাণ গেছে 2,000 মানুষের। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি নাকাল ফ্রান্স। গেল 24 ঘন্টায় দেশটির এ যাবৎকালের সবচেয়ে বেশি সংক্রমণের রেকর্ড হয়েছে। রোগী মিলেছে 42,000। নতুন করে প্রাণ গেছে 300 জনের, যা মে মাসের পর দেশটির সর্বোচ্চ মৃত্যু। এদিকে আগামী গ্রীষ্ম পর্যন্ত করোনা ভাইরাস থাকবে বলে দেশবাসীকে সতর্ক করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাখো। এমন পরিস্থিতিতে নতুন 38 এলাকা সহ দেশের 2/3 লকডাউনের আওতায় আনা হয়েছে। রাশিয়ায় নতুন করে 283 জনের প্রাণহানি হয়েছে। স্পেনে একদিনে মৃত্যু হয়েছে 231 জনের। যুক্তরাজ্যে কিছুদিন আগের দৈনিক 10,000 রোগী শনাক্তের গড় এখন 20,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে 224 জনের। এছাড়াও উল্লেখযোগ্য হারে সংক্রমণ ও মৃত্যু বাড়ছে বেলজিয়াম, পোল্যান্ড, ইউক্রেন, ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে। এছাড়াও স্লোভাকিয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে। নতুন করে লকডাউন ঘোষণা করেছে চেক প্রজাতন্ত্র ও আয়ারল্যান্ড সরকার। যুক্তরাষ্ট্রে করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্তের রেকর্ড হয়েছে শুক্রবার। সংক্রমিত হয়েছে 81,000 মার্কিন নাগরিক। এর আগে 16 জুলাই সর্বোচ্চ প্রায় 78,000 রোগী শনাক্ত হয় দেশটিতে। 24 ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি 900 মানুষের মৃত্যু হয়েছে এখানেই। এ পর্যন্ত দেশটির মোট প্রাণহানি 2,29,000 ছাড়িয়েছে। ভারতে একদিনে 656 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সেখানকার মোট মৃতের সংখ্যা 1,18,000। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে 54,000 নাগরিক। অন্যদিকে ব্রাজিলে কমেছে সংক্রমণ। শুক্রবার দেশটিতে সংক্রমিত হয়েছে 23,000 মানুষ। তবে দৈনিক প্রাণহানির দিক দিয়ে আগের মতোই রয়েছে দেশটি। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার বিমানবন্দরে যাত্রীদের জন্য করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এদিকে ভেনিজুয়েলায় কড়াকড়ি শিথিল করায় স্বাভাবিক হচ্ছে জনজীবন। নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে বেড়েছে চীনের ফ্লু ভ্যাকসিনের চাহিদা। এতে সৃষ্টি হয়েছে ভ্যাকসিন সংকট। চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। চীনে বছরে গড়ে 88,000 মানুষ সাধারণত ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যান। এসব ফ্লুর প্রতিষেধক উদ্ভাবন হলেও চাহিদা ছিল কম। এতে উৎপাদনও হতো সীমিত পরিসরে। তবে করোনা মহামারী বদলে দিয়েছে পরিস্থিতি। করোনার পরীক্ষিত ভ্যাকসিন না এলেও বেড়েছে ঠান্ডা, সর্দি, কাশিজনিত ফ্লু ভ্যাকসিনের চাহিদা। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। 2009-10 সালে প্রায় 6 কোটি ভ্যাকসিন বাজারে ছাড়া হয়। তবে সময়ের সঙ্গে এর চাহিদা কমে যাওয়ায় উৎপাদন কমিয়ে ফেলি। সম্প্রতি আবার চাহিদা বেড়ে যাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ করতে বেগ পেতে হচ্ছে। মূলত ইনফ্লুয়েঞ্জার প্রতিষেধক ভ্যাকসিনটির মূল উপাদান ডিম। 60 থেকে 70,000 ডোজ ভ্যাকসিন তৈরিতে প্রয়োজন প্রায় 80,000 ডিম। বড় পরিসরে উৎপাদনের জন্য প্রয়োজন লম্বা সময়। চাহিদা পূরণে আমরা বাড়তি লোকবল ও নিয়োগ দিয়েছি। আশা করছি শীঘ্রই লক্ষ্য অনুযায়ী উৎপাদন করতে পারব। প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতার কাছে টিকতে পারে না সাধারণ ফ্লু। তাই এসব ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে বয়স্ক ও শিশুদের। তারা বিনামূল্যে ভ্যাকসিন পেলেও প্রাপ্তবয়স্কদের গুনতে হবে সরকার নির্ধারিত অর্থ। সাদিয়া ফ্রেন্ড, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আজ ফ্লোরিডায় আগাম ভোট দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে নির্বাচনী প্রচারে করোনা ভাইরাস সহ নানা ইস্যুতে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের সমালোচনা করেন এই রিপাবলিকান মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, নির্বাচনে বাইডেন জয়ী হলে জ্বালানি ঘাটতি সহ নানা সংকটে পড়বে আমেরিকানরা। এদিকে নির্বাচিত হলে বিনামূল্যে করোনা ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।
চূড়ান্ত বিতর্কেও জো বাইডেনের কাছে হেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশেষজ্ঞদের এই দাবি মানতে নারাজ তিনি। তার মতে কেবল তার নেতৃত্বেই উন্নতির শিখরে পৌঁছাবে যুক্তরাষ্ট্র। ফ্লোরিডা নির্বাচনী প্রচারে প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে আমেরিকানদের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি। আপনাদের সামনে দুটি পথ আছে, হয় আপনারা আশাবাদী এবং দেশপ্রেমী চিন্তাধারা বেছে নেবেন, না হয় অন্ধকারাচ্ছন্ন হতাশাব্যঞ্জক জো বাইডেনের পক্ষ নেবেন। আমি আমেরিকানদের উচ্চাকাঙ্ক্ষার গুরুত্ব বুঝি, কিন্তু বাইডেনের সেই দূরদৃষ্টি নেই। সমালোচনায় বিদ্ধ করেছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকেও। তার মতে কমলার মতো সমাজতন্ত্রে বিশ্বাসী ভাইস প্রেসিডেন্টের কোনো প্রয়োজন নেই। এদিকে আবারও করোনা ইস্যুতে ট্রাম্পকে ঘায়েলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। উইলমিংটনে নির্বাচনী প্রচারে বাইডেন বলেন, ট্রাম্পের ব্যর্থতার কারণে প্রতিদিন 1000 মানুষের প্রাণহানি হচ্ছে। প্রেসিডেন্ট হলে করোনা নির্মূলে আরও কার্যকর পদক্ষেপের পাশাপাশি করোনা ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহের প্রতিশ্রুতি দেন বাইডেন। আমাদের এমন একজন প্রেসিডেন্ট দরকার যার দায়িত্ব জ্ঞান আছে, যিনি প্রত্যেক আমেরিকানের হয়ে জবাবদিহিতা করবেন। এমন কেউ নন যিনি দায়িত্ব এড়িয়ে যান। এই মহামারীতে অর্থের বিনিময়ে ভ্যাকসিন সরবরাহের সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। টেনেসির ন্যাশভিলের বেলমন্ট বিশ্ববিদ্যালয়ে শুক্রবার হয় ট্রাম্প বাইডেন চূড়ান্ত বিতর্ক। 90 মিনিটের বিতর্কে উঠে আসে করোনা, জলবায়ু পরিবর্তন, বর্ণবাদের মতো নানা ইস্যু। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা মোকাবেলায় ব্যর্থতা ও কট্টর অভিবাসন নীতির কারণে মার্কিন নির্বাচনে বেশিরভাগ অভিবাসীর সমর্থন পাবেন না বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই মনে করছেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, পরবর্তী প্রেসিডেন্ট যেই হোক, তার কাছ থেকে বাণিজ্য সুবিধা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা চাইবে বাংলাদেশ। 3 নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। অর্থনৈতিক শক্তি আর সামরিক সক্ষমতায় বিশ্বের 1 নম্বর এ পরাশক্তি দেশটির নেতৃত্বে কে আসছেন সেদিকে নজর রাখছে বাংলাদেশ সহ সারা বিশ্ব। দেশটিতে থাকা বাংলাদেশি অভিবাসীরাও অপেক্ষা করছেন ভোটের জন্য। সাবেক রাষ্ট্রদূত রাশেদ আহমেদ চৌধুরী মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের বিভাজনের রাজনীতির কারণে অভিবাসী জনগোষ্ঠীর সমর্থন তিনি পাবেন না। তবে সব সমীকরণ বদলে দিতে পারে ইলেকটোরাল কলেজ পদ্ধতি। আর একজন প্রেসিডেন্ট চায়না ভাইরাস বলতে গিয়ে চায়না ইজ এ ডার্টি কান্ট্রি, সে বললো ইন্ডিয়া ইজ অলসো ডার্টি কান্ট্রি। তো এটা মাইন্ডসেট বোঝা যায় যে ও কিভাবে দেখে। যদিও মোদি সাহেবের খুব বন্ধু, ব্যক্তিগত বন্ধু, কিন্তু আসলে হচ্ছে তার একটা রেসিস্ট বেন্ট অফ মাইন্ড, সেটা প্রকাশ পেল সারা পৃথিবীর কাছে। তবে কিছুটা ভিন্ন মত রাষ্ট্রবিজ্ঞানী ইমতিয়াজ আহমেদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকের মতে, যুক্তরাষ্ট্রের মোট জনশক্তির 71% শ্বেতাঙ্গ হওয়ায় অভিবাসী বা আফ্রিকান আমেরিকানদের সমর্থন খুব বেশি প্রভাব ফেলবে না। আমি যদি ওইভাবে ক্যালকুলেট করি তাহলে যারা ইমিগ্রেন্টস ইত্যাদি তারা খুব একটা ম্যাটার করার কথা না। এর কারণ হচ্ছে যে তাদের ভোটার টার্ন আউট 2016 ভোটার টার্ন আউট যদি দেখি, যেখানে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলেন, সেটা ছিল 55.5%। এখন ওই 55.5%-এ বোঝা যাচ্ছে যে হোয়াইটদের একটা বড় অংশগ্রহণ ছিল। একক দেশ হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। মোট রপ্তানির 5 ভাগের 1 ভাগই যায় দেশটিতে। অন্যদিকে সৌদি আরবের পর সবচেয়ে বেশি রেমিটেন্সও আসে যুক্তরাষ্ট্র থেকেই। অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা চেয়ে আসছে বাংলাদেশ। ভোটের পর এই বিষয়ে কোনো সুফল আসে কিনা তা জানতে এখন সময়ের অপেক্ষা। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সন্ত্রাসী অর্থায়ন বন্ধ না করায় দ্য ফাইন্যান্সিয়াল টাস্ক ফোর্সের ধূসর তালিকায় থাকবে পাকিস্তান। এক বিবৃতিতে FATF জানিয়েছে, তাদের বেঁধে দেয়া 27 শর্তের 21 শর্ত পূরণ করতে পেরেছে ইসলামাবাদ। চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে সব শর্ত পূরণের কথা থাকলেও করোনা মহামারীর কারণে সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছিল। FATF বলছে, দ্রুত বাকি শর্ত পূরণ না হলে কালো তালিকায় পড়বে পাকিস্তান। এদিকে ভারতের চাপেই ধূসর তালিকায় রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। FATF এর কালো তালিকায় আছে ইরান ও উত্তর কোরিয়া। আর এরই সাথে শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।